হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের লাস্ট যে পেজটি আমাদের বাকি ছিল, অর্থাৎ 106 নম্বর পেজের যে সলিউশন সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। দেখো, তাহলে দেখো, প্রথমে যে প্রশ্নটা ছিল যে আর ব্যাসার্ধের 64টি তরল ফোঁটা। তো এই অঙ্ক আমরা বহুবার করেছি, অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে দেখো, আর ব্যাসার্ধের 64টি ছোট ছোট ফোঁটা আছে, প্রত্যেকের আধান সমান, এবার যুক্ত হয়ে একটা বড় ফোঁটায় পরিণত হচ্ছে। তাহলে বলো, যদি বড় ফোঁটাটার আধান আমরা ক্যাপিটাল কিউ ধরি, তাহলে কিউ সমান আমরা জানি যে এনই হয়ে থাকে। তাহলে এখানে ইটা ছিল, সেখানে ইলেকট্রনের যে চার্জ, সেটা এখানে আমি বলতে পারি কি যে এন সংখ্যক আধান আছে। মানে এখানে কতগুলো আছে, এন এর জায়গায় আমি বলতে পারি যে 64টা, এবং প্রতিটা ছোট যে ফোঁটা তার আধান আমি কিউ বলছি, ছোট কিউ। তাহলে আমরা তো এটা লিখতেই পারি। নেক্সট হচ্ছে একটা বড় ফোঁটায় পরিণত হলো, তাহলে ছোট যে ফোঁটা তাদের যে আয়তন, তাহলে 64টা ছোট ফোঁটার আয়তন কত হবে? 64 × 4 × 3 পাই আর কিউ। ধরে নিচ্ছি যে ছোট ফোঁটার ব্যাসার্ধ আর, এটা এবার কার সাথে সমান হবে না বড় ফোঁটার সাথে। তাহলে বড় ফোঁটার যে আয়তনটা 4/3 পাই, বড় হাতের হাত ধরছি, বড় ফোঁটার ব্যাসার্ধ আর কিউ। তাহলে বোথ সাইড 4/3 পাই, এটা ক্যান্সেল হয়ে যায়। এবার 64টা 4-এর কিউব, তাহলে 4r এর হোল কিউব সমান আমরা বলতে পারি আর কিউব। তাহলে এখান থেকে মোটামুটি আমরা পেয়ে যাব আর সমান 4। এবার আমাদের চেয়েছে কি না আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান লেখা হয়ে থাকে কি যে মোট যা চার্জ থাকে তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো যে ছোট ফোঁটার ক্ষেত্রে তাহলে কত হবে, সিগমা এস মানে স্মল, ছোট ফোঁটার ক্ষেত্রে আধান দেখতে পাচ্ছ যে কত আছে, ধরে নিচ্ছি যে কিউ পরিমাণ আধান আছে, এবং তার যে ক্ষেত্রফল কত হবে, ছোট যেহেতু ব্যাসার্ধ আর ধরেছি, তাহলে 4πr²। এটা ছোট ফোঁটার আধানের তলমাত্রিক। এবার বড় ফোঁটার ক্ষেত্রে কত হবে না সিগমা লার্জ, 64টা ছোট ফোঁটার যে আধান সেটা কিউ বাই, আর এখানে কি লিখতে পারি 4πr²। এবার আর² মানে কত হয়, তাহলে 64 কিউ/4π। এবার আর² মানে দেখতেই পাচ্ছ যে 4 হয়, তাহলে 4r এর হোল স্কোয়ার করে দাও। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত, 64 কিউ/4 এটা কত হয়ে যাবে, 4² মানে 16, 16 4 64 একটা নিচে আসছে, আর 64 পাই, আর এখানে তোমার পাচ্ছ আর²। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 64 64 ক্যান্সেল, তাহলে সিগমা এল এর ভ্যালু কত আসলো, কিউ/πr²। তাহলে দুটো আধানের তলমাত্রিক ঘনত্ব পেয়ে গেছি, জাস্ট এবার আমাদের অনুপাত করলেই কাজ শেষ। তাহলে প্রতিটি ছোট ফোঁটার কত সিগমা এস অনুপাত সিগমা এল করে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে সিগমা এস আমরা কত পেয়েছি, কিউ/4πr², আর এখান থেকে হয়ে গেল কত, কিউ/πr²। কিউ কিউ ক্যান্সেল করে দাও, আর এখান থেকে কত পাচ্ছি দেখো, পাই পাই ক্যান্সেল, আর তোমার এখান থেকে একটা আর ক্যান্সেল, সরি এটা πr² আছে, দুটোই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে পড়ে থাকছে কত, 1/4 মানে 1:4 এটা। তাহলে দেখো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্নটাও কোনো না কোনো স্কুলে করা হয়েছে, মানে কোনো কোন পেপারে চেনা প্রশ্ন দেখাচ্ছে। তো দেখো, দুটি কোষের প্রতিটি তড়িৎচালক বল দেওয়া আছে ই, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, এদের শ্রেণী সমবায় যোগ করে দেওয়া হলো। তাহলে আর রোধের দিয়ে একটা ক্যাপিটাল আর রোধের সঙ্গে যুক্ত করা হলো। প্রথম কোষের প্রান্তীয় বিভব প্রভেদ যদি 0 হয়, তাহলে আর এর মান কত। তাহলে বলো, এখানে যে দুটো কোষ আছে তাদের যে তড়িৎচালক বল সেটা কত, ই। এবার অভ্যন্তরীণ রোধ আছে, তাহলে দুটো কোষের এক একটার তো ই করে, তাহলে দুটো কোষের যে মোট তড়িৎচালক বল কত আসবে, ই টোটালটা, ই+ই। তাহলে মোট তড়িৎচালক বল হয়ে যাচ্ছে 2ই। এবার অভ্যন্তরীণ রোধ দেখতে পাচ্ছ R1 আর R2 আছে, তাহলে মোট রোধ কত হয়ে যাচ্ছে শ্রেণী সমবায়, R1 + R2। এবার টোটাল যে আমাদের যে বর্তনীটা হয়ে গেল, তাহলে বর্তনীর যে মোট রোধ সেটা কত বলতে পারি, বর্তনীর মোট রোধ, এক তো বাইরের বর্তনীতে বড় হাতের আর আছে, সাথে এই যে অভ্যন্তরীণ রোধগুলোর যোগফল। এবার সার্কিটের মোট কারেন্ট কত না মোট যা ভোল্টেজ, তাহলে মোট ভোল্টেজ কত আছে 2ই। এবার মোট রোধ কত আছে এইটা, তাহলে এখানে দিয়ে দাও R+R1+R2, এটা গেল। এবার হচ্ছে প্রথম কোষের প্রান্তীয় বিভব যদি 0 হয়, তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম কোষের যে প্রান্তীয় বিভব সেটা হচ্ছে V1, সেটা সমান আমরা কি জানি, ফর্মুলা হয় E-IR1 বলতে পারি। এবার প্রশ্নানুসারে বলেছে কি যে V1টা 0, V1টা বলে দেওয়া আছে 0, প্রান্তীয় বিভব যদি প্রথম কোষে 0 হয়, তাহলে এটা যদি আমি 0 বসাই, E-IR1। এবার এখান থেকে আমি কি পাবো
না ই সমান পেয়ে যাব আই আর ওয়ান, এটা পাবো। নেক্সট কি করব, না ই সমান আয়ের ভ্যালু বসিয়ে দাও। আয়ের ভ্যালু তো আমরা জানি, এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেওয়া হয়, আয়ের ভ্যালু কত, 2e বাই আর প্লাস আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর ওয়ান থাকবে, বা এখানটা লিখো ই সমান, বা এখানে ই ক্যান্সেল, তাহলে এটা ওয়ান হয়ে যাচ্ছে। ওয়ান সমান কত পাচ্ছি আমরা, 2r1 বাই আর প্লাস আর ওয়ান প্লাস আর টু, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর সমান কি পাবো, এটা কোনাকুনি এখানে গুণ হয়ে যাবে, দিয়ে এটা থেকে মাইনাস করবে, তাহলে ক্যাপিটাল আর সমান এখান থেকে পেয়ে যাবো আর1 মাইনাস আর টু। তাহলে আমাদের এখানে এটাই জিজ্ঞেস করেছিল যে আর এর মান কত হবে, তাহলে অবশ্যই আর ওয়ান মাইনাস আর টু। এন সংখ্যক একই মানের রোধে শ্রেণী সমবায়ের তুল্য রোধ দেওয়া আছে এস, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এস, আর সমান্তরাল সমবায়ের কি পি দেওয়া আছে, তাহলে এস বাই পি এর রেশিও কত, তাহলে তিনের দাগ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধরো ছোট হাতের আর মানের এন সংখ্যক রোধ আছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি লেখা হয়, এন আর। এবার বলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যদি এন সংখ্যক আর মানের রোধ থাকে, তাহলে আমরা লিখি কি আর বাই এন, এটা ফর্মুলা জানি। তাহলে আমাদের তো এটা পেয়ে গেছি, এবার আমাদের কি দরকার, এস বাই পি এর রেশিও দরকার। তাহলে ইজি আছে অঙ্কটা, তাহলে এস বাই পি এর রেশিও করে নাও, এন আর বাই আর বাই এন করে নাও, তাহলে কি হয়ে যাচ্ছে আর আর ক্যান্সেল, তাহলে পড়ে থাকবে কি এন স্কোয়ার, তাহলে এটাই তো আমাদের অ্যান্সার। তাহলে চলো দেখে নাও কোনটা, না এন স্কোয়ার হবে আমাদের অ্যান্সার। নেক্সট বলেছে এল দৈর্ঘ্যের এম দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি চুম্বকিত তারকে অর্ধবৃত্তাকারে বাঁকিয়ে দেওয়া হচ্ছে, দ্বিমেরু ভ্রামক কত হবে। তাহলে বলো দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি, চুম্বক দ্বিমেরু ভ্রামকের, না চুম্বক দ্বিমেরু ভ্রামককে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করি, তাহলে বড় হাতের এম সমান কি লেখা হয়, না চুম্বকের একটা মেরু শক্তি গুণিত তার যে দৈর্ঘ্য, এটা। তাহলে এম আমরা কি বলবো, মেরু শক্তি, মেরু শক্তি। আর এটা দুটো মেরুর মধ্যে ডিস্টেন্স, আর এটা হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক, এটা গেল। এবার প্রশ্নানুসারে বলেছে কি, না এটাকে অর্ধবৃত্তাকারে বাঁকাতে হবে। যে দেখো যে এল দৈর্ঘ্যের একটা চুম্বকিত তারকে যদি অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়, তাহলে আমরা জানি যে কি অর্ধবৃত্তাকারে যদি বাঁকানো হয় একটা তারকে, তাহলে কি লিখতে পারি, না এমনিতে হয় কি, এখান থেকে একটা ব্যাসার্ধ আর, মানে টোটালটা হয়ে যাচ্ছে এটা 2r ধরো। তাহলে অর্ধবৃত্তাকারে বাঁকালে আমরা জানি তার যে পরিধিটা হয় সেটা হচ্ছে পাই আর, তাহলে এই যে তারটাকেই তো বাঁকানো হয়েছে, তাহলে আমি লিখতে পারি কি যে এল যে দৈর্ঘ্য তারটা ছিল সেটা সমান পাই আর এর সাথে সমান। আচ্ছা আমি যদি এটা ব্যাসার্ধ বড় হাতেরই আর ধরি সাপোজ, তাহলে এল সমান পাই আর সমান কি লিখবো, এল বাই পাই, ব্যাস। এবার নেক্সট হচ্ছে যে নতুন যে কার্যকর দৈর্ঘ্য বা মেরু দুটোর মধ্যে দূরত্ব, এই যে এইটা, এই যে দুটো মেরুর মধ্যে দূরত্ব এখন কত, 2r, অর্ধবৃত্তের যে ব্যাস। তাহলে এখন এইটার ক্ষেত্রে অর্ধবৃত্তাকারে বাঁকানোর পর যে চুম্বক ভ্রামকটা হবে এম সমান একটা মেরু শক্তি গুণিত তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমি কত বললাম, এই যে 2r, ওদের মধ্যে যে ব্যাসটা, এবার এম ইন্টু, এবার 2 ইন্টু আর এর ভ্যালু পেয়ে গেছি, এখানটা লিখে নিলাম এল বাই পাই। এবার এখান থেকে দেখো যে এম ইন্টু এল মানে কি হয়, তাহলে এম ইন্টু এল লিখলাম, আর এই পাশে লিখে দিলাম 2/পাই। এবার দেখো প্রথমেই জানি যে এম ইন্টু এল মানে কি, যখন আমি অর্ধবৃত্তাকারে বাঁকাইনি সেই সময় তার যে চুম্বক ভ্রামক, তাহলে এম এল এর জায়গায় আমি বসাতে পারি কি ক্যাপিটাল এম, আর এখানে একটা 2 ছিল, তাহলে 2m/পাই। তাহলে এখন যে চুম্বক ভ্রামকটা হবে সেটা আমি কত পেয়ে গেলাম, 2m/পাই। চলো তাহলে দেখে নাও কোন অপশনটা হবে আমাদের অ্যান্সার, অপশন সি হবে এটা সঠিক উত্তর। এবার বলেছে 2 মিলি হেনরির সাবেশাঙ্কের একটা পরিবাহী কুণ্ডলীর প্রবাহ মাত্রা দেওয়া আছে, আই সমান টি স্কোয়ার ই⁻ অ্যাম্পিয়ার, কতক্ষণ পর পরিবাহীর আবিষ্ট তড়িৎচালক বলটা 0 হবে। তাহলে এটা করবো কিভাবে, চলো পাঁচের দাগ, পাঁচের দাগে চলে আসো। তাহলে পাঁচের দাগে দেখছি যে এল সমান দেওয়া আছে আমার 2 মিলি হেনরি। এবার বলো মিলিকে হেনরিতে করতে গেলে নিশ্চয়ই 10⁻³ দিয়ে গুণ করলেই হয়ে যায়, তাহলে এটা হেনরিতে কনভার্ট করলাম। প্রবাহ মাত্রা দেখো আই সমান কি দেওয়া আছে, টি স্কোয়ার ই⁻ অ্যাম্পিয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ই সমান আবিষ্ট তড়িৎচালক বল, ই সমান কি হয়ে থাকে, মাইনাস অফ এল ডিআইডিটি। এবার মাইনাসটা তো জানো যে ডিরেকশনের জন্য আসে, ওটা ভ্যালুর সাথে কোনো সম্পর্ক নেই। এবার
কি হতে হবে, এই তড়িৎচালক বলটাকে জিরো হতে হবে। তাহলে বুঝতে পারছো যে তড়িৎচালক আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে, তাহলে মাইনাস এল ডিআইডিটিটা জিরো হতে হতো। তাহলে এখান থেকে লিখতে পারি যে ডিআই মানে ডিআইডিটিটা তাহলে কি হয়ে যাচ্ছে, ডিআইডিটি সমান জিরো আসছে। এবার ডিআইডিটি বলতে পারি কি, ডিআইডিটি সমান জিরো হলো। এবার চলো এটার ইন্টিগ্রেশন করে নেওয়া যাক। তাহলে ডিডিটি অফ আই কত দেওয়া ছিল বল, আই দেওয়া ছিল টি স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা সমান জিরো। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে একটা টু টি আসবে, টু টি হলো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। আরেকবার কি হবে, আরেকবার এটা স্থির থাকবে, ওইটার ডেরিভেটিভ হবে, তাহলে টি স্কোয়ার আর একটা মাইনাস সামনে আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা সমান জিরো। তাহলে এখান থেকে একটু লিখে নেওয়া যাক যে টু টি ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস অফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি সমান হচ্ছে জিরো। তাহলে এখান থেকে কি কমন যাবে, দেখো টি ই টু দি পাওয়ার মাইনাস টি দুজনের কাছেই আছে, তাহলে দুই মাইনাস টি সমান জিরো। তাহলে এখান থেকে কি কি লেখা যেতে পারে যে টু মাইনাস টি সমান যদি জিরো হয় তাহলে টি সমান কত আসছে, 2 সেকেন্ড। 2 সেকেন্ড, এই রাশিটাও জিরো হবে আর এই রাশিটাও জিরো হবে, কারণ দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। তাহলে এটা যদি জিরো হয় তাহলে টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, যে 2 সেকেন্ড। তাহলে এটা এটা আমাদের প্রিভিয়াস ইয়ারেও আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, এইচএসএ প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নের মধ্যে একটি। তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট চলে আসো, একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে, আই সমান সাইন থ্রি পাই টি প্লাস রুট থ্রি কস থ্রি পাই টি, পরিবর্তী প্রবাহের আরএমএস মান আমাদের বের করতে হবে। তাহলে দুটো দেওয়া আছে, তাহলে চলো এটা কিভাবে করা যেতে পারে না, দেখো ধরো কোনো একটা ইকুয়েশন আছে যে এ সাইন থিটা প্লাস সাপোজ ধরো বি কস থিটা, এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান আমরা লিখতে পারি যে আই আর সাইন থিটা প্লাস আলফা। তাহলে যেখানে আরটা সমান কি হয় বলতো, আর সমান হয়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লেখা হয়ে থাকে। এবার এখানে দেখো যে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে আই সমান সাইন থ্রি পাই টি আর দেওয়া আছে রুট থ্রি কস থ্রি পাই টি, এরকম দেওয়া আছে। তাহলে এখানে এর ভ্যালু দেখতে পাচ্ছ যে এখানটায় এ থাকবে আর এখানটায় আমার বি থাকবে। তাহলে এর জায়গায় কি দেওয়া আছে, দেখো এর জায়গায় 1 দেওয়া আছে আর বি এর জায়গায় রুট থ্রি। তাহলে হিসাব অনুযায়ী আমরা এটার যে লব্ধিটা পাবো সেটা কত হওয়া উচিত, মানে আর। তাহলে এখানে সেটা আমি বলতে পারি যে আরটা যেটা পাবে সেটা কত হবে, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার, মানে হিসাব অনুযায়ী আসছে √4। এবার √4 মানে কত, 2 অ্যাম্পিয়ার, এটা আসছে। তাহলে দেখো এখানে জিজ্ঞেস করেছে এই পরিবর্তী প্রবাহের আরএমএস ভ্যালু কত। তাহলে এই পরিবর্তী প্রবাহের আরএমএস ভ্যালু আমরা কত বলবো না, এখান থেকে পেলাম আই নটের ভ্যালু পেলাম, আচ্ছা এটা আমরা পেলাম শীর্ষ মানটা পেলাম, সরি এটা পেলাম আমরা শীর্ষ মান বলতে পারো, আই নটের ভ্যালু পেলাম সর্বোচ্চ ভ্যালুটা। নেক্সট হচ্ছে পরিবর্তে আই আরএমএস চেয়েছে, শীর্ষ মান বললে এটাই অ্যান্সার হতো। যেহেতু আরএমএস ভ্যালু চেয়েছে তাহলে লেখা হয় কি আই নট বাই √2, আই নটের ভ্যালু কত 2/√2, এবার 2/√2 মানেও কত হয় √2 হয়, তাহলে √2 অ্যাম্পিয়ার। তাহলে এখানটা আমরা কোনটা বলবো, √2 অ্যাম্পিয়ার যেটা হবে সেটা অ্যান্সার। তো এখানে পরিবর্তী প্রবাহের তো √2 অ্যাম্পিয়ার আমরা পাচ্ছি না দেখতে, তাহলে হিসাব অনুযায়ী কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছ এই অপশনটা হওয়া উচিত ছিল √2 অ্যাম্পিয়ার। নেক্সট চলে আসো, সাবেসাঙ্কের এসআই একক হেনরিকে কিভাবে লেখা হয়, সাবেসাঙ্কের এসআই একক চলো দেখে নেওয়া যাক। আচ্ছা সাবেসাঙ্ক আসার আগে আমাকে জানতে হবে যে তড়িৎচালক বলের সাথে একটা রিলেশন আছে, ই সমান মাইনাস এল ডিআইডিটি, এটা আমরা জানি। তাহলে সাবেসাঙ্ক তো এখানে এল কেই বোঝানো হয়, এল মানে সাবেসাঙ্ক, এল সমান কি লেখা হবে ই বাই ডিআইডিটি সামথিং।
এবার ডিআইডিটি মানে বুঝতে পারছো যে আয়ের একক অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড, আর তড়িৎচালক বলের একক জানো ভোল্ট হয়। তার মানে তড়িৎচালক বলের একক হয় ভোল্ট, এটার একক হয় অ্যাম্পিয়ার, আর নিচে আছে অবলিক দিয়ে সেকেন্ড। তাহলে এটা সমান কি লেখা যেতে পারে, ভোল্ট ইন্টু সেকেন্ড বাই অ্যাম্পিয়ার, এটাই তো হয়। এবার এখানে যে সমস্ত এককগুলো দেওয়া আছে, যে সাবেশাঙ্কের এসআই একক হেনরিকে কি বলা যেতে পারে, তাহলে ভোল্ট ইন্টু সেকেন্ড বাই, এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ভোল্ট ইন্টু সেকেন্ড বাই অ্যাম্পিয়ার স্কোয়ার, কিন্তু আমরা তো অ্যাম্পিয়ার স্কোয়ার পাইনি, তাহলে এটা হবে না। নেক্সট দেখো, ওয়েবার পার অ্যাম্পিয়ার স্কোয়ার লেখা আছে, কিন্তু যদি আমরা সাবেশাঙ্কের বিচারে দেখতে যাই তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ফাই সমান হয় এলআই, তাহলে এল সমান কি হয় ফাই বাই আই, এটা তো জানি। এবার ফাইয়ের একক কি, চুম্বক ফ্লাক্সের একক কি হয় ওয়েবার, আর এটার একক কি হয়ে থাকে অ্যাম্পিয়ার, তাহলে সেই হিসাবে যদি দেখি তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার হওয়া উচিত, তাহলে এটাও হবে না, তো এটা হলো না। এবার হচ্ছে জুল পার অ্যাম্পিয়ার, জুল তো শক্তির একক, সাবেশাঙ্কের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এখানটা কি করা যেতে পারে, তাহলে এল সমান, তাহলে এখানে বুঝতে পারছো যে এখানে কোন এককটা হবে না, ওহম ইন্টু সেকেন্ড, কারণ ভোল্ট বাই অ্যাম্পিয়ার কি হয়, ভোল্ট বাই অ্যাম্পিয়ার বুঝতে পারছো, তাহলে ভি বাই আই মানে কি হয় রোধ, রোধ হয় তো, তাহলে রোধের একক কি ওহম, তাহলে সেই জায়গায় তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ ভি বাই এ, এটাকে আমরা বলছি ওহম, আর তার সাথে ইন্টু সেকেন্ড, তাহলে এখানে কোন অপশনটা আমরা চুজ করব, না এখানে আমরা ওহম ইন্টু সেকেন্ডটাই হবে এটা সঠিক উত্তর। নেক্সট বলেছে কৃত্রিম উপগ্রহে যোগাযোগ ব্যবস্থায় তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ ব্যবহার করা হয় সেটা কি, তাহলে এটা সহজ, এটা আগেও করা হয়েছে, মাইক্রোওয়েভ তরঙ্গ হবে এটার অ্যান্সার। একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার দেওয়া আছে, এটাও ইজি অঙ্ক, চুম্বক ক্ষেত্রের বিধান, তাহলে এই ফর্মুলা দিয়েও বারবার অঙ্ক আসছে, তাহলে এটা তো ফর্মুলাটা সকলের মুখস্থ হয়ে যাওয়া উচিত, যে ই সমান সিবি লিখি, তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে আমাদের কি দরকার, যে চুম্বক ক্ষেত্রের বিস্তার মানে বি চাই, বি সমান কি লিখবো ই বাই সি, এবার ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু দেওয়াই আছে, তড়িৎ ক্ষেত্রের বিস্তার, তড়িৎ ক্ষেত্রের বিস্তার 3, আর এদিকে হয়ে গেল আলোর কত 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, ব্যাস 3 3 ক্যান্সেল, তাহলে উপরে উঠে যাচ্ছে কত 10⁻⁻8 টেসলা ই এর ভ্যালু, তাহলে কোনটা অপশন হবে আমাদের, অবশ্যই অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট বলেছে ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণ দ্বারা সূচিত হবে, তাহলে দেখো যদি জেড অক্ষ বরাবর গতিশীল থাকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের, তাহলে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রে কোন সমীকরণ দ্বারা সূচিত হবে, তাহলে আমরা কি জানি যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র আর যেদিকে যাচ্ছে তারা পরস্পর কি থাকে লম্বভাবে থাকে, তার মানে এখানে যে ই ক্রস বি যেটা হবে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের যে ক্রস, সেটা কার সাথে মানে তার যে দিকটা, এর যে দিক, সেটা জেড অক্ষ মানে কি কে ক্যাপ বরাবর, কে ক্যাপ বরাবর, তাহলে বলো কাদেরকে ক্রস করলে কে ক্যাপ আসে, তাহলে আই ক্যাপ, আর জে ক্যাপকে ক্রস করলে আমরা জানি কে ক্যাপ আসে, তার মানে আই ক্যাপ হতে হবে, দেখাও এবার অপশন, তার মানে আই আর জে এর ক্রস করলে এ আসবে, তাহলে দেখো এখানে ই ভেক্টর সমান ই নট আই ক্যাপ আছে, আর বি নট জে ক্যাপ আছে, তাহলে দেখো ই আর বি এদের যদি ক্রস করি তাহলে কি হচ্ছে আই ক্রস জে, আর আই ক্রস জে করার পর তাহলে সেটা জেড অক্ষ বরাবর গতিশীল হবে কি, কিন্তু এখানে দেখো আছে জে আর আই, এবার জে ক্রস আই করলে কি হয় মাইনাস কে ক্যাপ, তার মানে কি নেগেটিভ জেড অক্ষ বরাবর, কিন্তু এখানে বলেছে ধনাত্মক জেড অক্ষ, তাহলে এটা তো হবে না। সি বলেছে দেখো কে ক্রস জে, কে ক্রস জে করলে কি পাবো, কে ক্রস জে করলে পাবো মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ, তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর তো হবে না, কারণ সে যাচ্ছে কোন অক্ষ বরাবর ধনাত্মক জেড, তাহলে এবার যদি জে ক্রস কে করি তাহলে কি আই সমান জে ক্রস কে, এটা হয়ে গেল পজিটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে এইগুলো কোনোটাই হলো না, তাহলে কিন্তু এটাই একমাত্র যদি করি আই ক্রস জে, তাহলে আই ক্রস জে করলে কে ক্যাপ মানে হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর, তাহলে অপশন এই হবে এটা সঠিক। এবার নেক্সট দেখো সেকশন বি, বলেছে তড়িদাহিত পরিবাহী তলের উপর তড়িতাদান কি থাকে স্থির থাকে, এবার যুক্তি দেওয়া আছে যে তড়িদাহিত পরিবাহী তল হচ্ছে সমবিভব তল, এবং এ আর আর বলেছে উভয়ই হচ্ছে সঠিক, তাহলে বলো তড়িদাহিত পরিবাহী তলের উপর আধান স্থির থাকে একটা দেওয়া আছে, আর বলে দেওয়া আছে তড়িদাহিত পরিবাহী তল হচ্ছে সমবিভব তল, তাহলে একটা আহিত পরিবাহী পৃষ্ঠে আধান স্থির থাকে, এবং এটা সত্য, এবং একটা পরিবাহীর মধ্যে কি থাকে যে মুক্ত ইলেকট্রন থাকে যারা সহজে চলাচল করতে পারে। এবার যখন একটা পরিবাহীকে আধান দিই আমরা, তাহলে এই মুক্ত আধানগুলি একে অপরের উপর বিকর্ষণ বল প্রয়োগ করে এমনভাবে বিন্যস্ত হয় যাতে স্থিতিশীল অবস্থায় থাকে, এবং বাইরের
এই স্থিতিশীল অবস্থায় আধানগুলো কি হয়, পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, চলাচল করে না, অর্থাৎ স্থির থাকে। তাহলে যদি আধানগুলো চলাচল করতো তাহলে কি হতো, তড়িৎ প্রবাহের সৃষ্টি হতো। তাহলে প্রথমেরটা কি আছে আমাদের সঠিক আছে, যে তড়িদাহিত পরিবাহীর তলের উপর তড়িৎ আধান স্থির থাকে। নেক্সট বলেছে যে সমবিভব তল একটা আহিত পরিবাহীর তল, এটাও সত্য, কারণ একটি পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র সর্বদা কি হয়, লম্বভাবে থাকে। তাই তড়িৎ ক্ষেত্রের যদি কোনো উপাদান সমান্তরালে থাকতো তাহলে আধানগুলি সেই উপাদানের প্রভাবে চলাচল করা স্টার্ট করে দিত, যা স্থিতিশীল অবস্থার পরিবাহীর ক্ষেত্রে সম্ভব হবে না কখনো। তাহলে আমরা কি বলতে পারি, দাবি এ আর যুক্তি যদি দেখা হয় তাহলে এ আর আর উভয় সঠিক, আর আর এর হচ্ছে সঠিক ব্যাখ্যা। তাহলে এ আর আর দুটোই হচ্ছে আমাদের কি হবে, সঠিক হবে, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এটা হবে এটা সঠিক। নেক্সট চলে আসো পরেরটা। বলেছে একটি পরিবর্তী প্রবাহের পূর্ণ চক্রে গড় মান 0 হয় এবং অর্ধচক্রে পরিবর্তী প্রবাহের অর্ধচক্রে গড় মান নির্ণয় করা হয়। তাহলে একটা পরিবর্তী প্রবাহের একটা নির্দিষ্ট সময়কালে তার দিক পরিবর্তন করে। তাহলে পূর্ণ চক্রে প্রবাহটি কি হয়, একটি দিকে প্রবাহিত হয়, তারপর বিপরীত দিকে। তাহলে উভয় দিকে সমান পরিমাণ সময় ধরে হলে, তাহলে আমরা কি জানি যে একটা পূর্ণ চক্রে একটা ধনাত্মক অর্ধচক্র একটা ঋণাত্মক অর্ধচক্র থাকে। এই যে একটা পূর্ণ চক্র কখন বলবো, এই যে এইটা একটা ধনাত্মক একটা ঋণাত্মক চক্র থাকে। তাহলে কি হয়, একে অপরের বিপরীত আর সমান, তাই পূর্ণ চক্রে কি হয়, তাদের যোগফলটা যখন করবো এটা একে অপরের সমান আর বিপরীত হয়, কি হয়ে যায়, ক্যান্সেল আউট ইচ আদার, তাহলে এটা 0 হয়। তো এটা ঠিক আছে। নেক্সট বলেছে যে পরিবর্তী প্রবাহের গড় মান অর্ধচক্রে নির্ণয় করা হয়। এটাও সঠিক, যে একটা পূর্ণ চক্রে পরিবর্তী প্রবাহের যেহেতু গড় মান 0 হয়ে যায়, তাই এটা ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব নেই, তাই অর্ধচক্রে এর মান নির্ণয় করা হয়। তাহলে এটার অ্যান্সার আমরা কি বলবো, যে বি, এ আর আর উভয় সঠিক, কিন্তু আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নয়। কারণ দাবি এ বলছে যে একটা পূর্ণচক্রে গড় মান 0 হচ্ছে, আর এটা বলা হচ্ছে যে অর্ধচক্রে আমরা মান নির্ণয় করি। তাহলে এটার সাথে কোনো কারণের সম্পর্ক নেই, কারণ অর্ধচক্রে গড় মান নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে অপশন বিটা এটা সঠিক। নেক্সট বলেছে এখানে, এটা তো বহুবার করা হয়েছে, তাহলে এখানে একটা ধারক গঠিত হবে, এখানে একটা ধারক গঠিত হবে, তাহলে দুটোর জন্য কত আসবে, তুল্য ধারক সি সমান এপসাইলন নট এ বাই ডি প্লাস এপসাইলন নট এ বাই ডি। তাহলে দুটো যোগ করে দিলে কত হয়ে যাবে, 2 এপসাইলন নট এ বাই ডি। তাহলে কোনটা হবে অপশন, অপশন ডি হবে এটা সঠিক উত্তর। এটাও আর করা হয়েছে। এগুলো কত করে আছে, এগুলো ক্যাপিটাল আর ধরে ছিল, এটা আর 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 করে যদি থাকে, তাহলে দেখো এখানে, তাহলে এখানে যে ভোল্টেজ, এখানে আমি ধরছি এ, এটা এ প্রান্ত, তাহলে এখানেও এ, এটা এ হলে এবার দেখো এখান দিয়ে এটা বি, তাহলে এখানটা চেঞ্জ হবে, এটা সি ধরো, এবার এখানে বি আছে, এবং এখানে এই দুটো বিন্দু একই আছে, এটা ডি ধরো। ব্যাস, তাহলে কটা বিন্দু পেলাম আমরা, দেখো এ পেলাম, সি পেলাম, বি পেলাম, ডি পেলাম। এবার একটা যদি এটাকে শর্টে আঁকা যায় তাহলে আমি 4টা পয়েন্ট পাচ্ছি, কি কি, এ পেলাম, বি পেলাম, সি পেলাম, আর ডি পেলাম। এখানে নেওয়া যাক 4টা পয়েন্ট। তাহলে দেখো আর এ আর সি এর মধ্যে একটা রোধ আছে, এ আর সি এর মধ্যে একটা রোধ আছে, তাহলে এ আর সি এর মধ্যে একটা রোধ আছে, এটা হয়ে গেল। নেক্সট রোধ দেখো এ আর ডি এর মধ্যে একটা আছে, এ আর ডি এর মধ্যে একটা আছে, হয়ে গেল। নেক্সট আছে সি আর ডি এর মধ্যে একটা, তাহলে সি আর ডি এর মধ্যে একটা আছে, আর একটা রোধ আছে তোমার দেখো সি আর বি এর মধ্যে, বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে একটা রোধ, তাহলে এটাও আমাদের হয়ে গেল বি আর সি এর মধ্যে। আরেকটা রোধ আছে হচ্ছে বি আর ডি এর মধ্যে, মানে এখানটায়। তাহলে দেখতে পাচ্ছ যে এগুলো সব আর করে, এটা সি আর ডি এর মধ্যে একটা ছিল আর। তাহলে বুঝতে পারছো যে যখন অনুপাতটা রেশিওটা সমান হয়ে যায়, পি বাই কিউ আর বাই আর এক, পি বাই কিউ সমান আর বাই এস, আর বাই এর মানে 1:1 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, মাঝখানের এটার কোনো ভ্যালু নেই। তাহলে আর 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 কি এসে আছে, এই আর শ্রেণীতে আছে, মানে উপরে হয়ে যাচ্ছে 2r, আর এদিকে নিচে আর আর শ্রেণীতে আছে, মানে এটাও হয়ে যাচ্ছে 2r, এই 2r এর সাথে এই 2r প্যারালাল হয়ে গেল, তাহলে 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2r, এটা করে দিলে হয়ে গেল 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2। তাহলে এটা এখান থেকে পেয়ে যাচ্ছি 4r স্কোয়ার বাই 4r। তাহলে এখান থেকে 4 4 ক্যান্সেল, তাহলে এখান থেকে কত পড়ে থাকবে, আর পড়ে থাকবে। তাহলে এটার অ্যান্সার আমরা কোনটা বলবো, তুল্য রোধ আর হবে। নেক্সট এখানে একটা দেখতে পাচ্ছ 40 ওহম গ্যালভানোমিটারের রোধ হয়তো বলা হচ্ছে, আর এখানে একটা 10 ওহমের ধর যা হোক রোধ আছে, ছবিটা সম্পূর্ণ নয়। এখানে 20 ভোল্টের ব্যাটারি আছে। তাহলে এটা কিভাবে আমরা করব, তাহলে চলো এই অঙ্কটা করে নেওয়া যাক। তাহলে এখানে দেখো হিসাব করে নাও, এই 40 ওহম গ্যালভানোমিটার রোধ আর 5 ওহম কিসে আছে, 40 আর 5 আছে আমাদের, 40 প্যারালালে আছে, তাহলে 15 দাগেরটা তুল্য রোধ কত হবে,
তাহলে আর ইকুইভ্যালেন্ট এখানে বের করে নিই একটু। গ্যালভানোমিটার অ্যাক্রসে 40 ইন্টু 5 বাই 40 প্লাস 5। তাহলে এখান থেকে দেখা যায় 40 ইন্টু 5 মানে হয়ে যাচ্ছে 200, আর এখানে আসছে আমাদের 45। 45 করে দিলে তাহলে এখান থেকে হচ্ছে 40, 5 9 45, 5 4 20, 0। তাহলে 40/9 এত ওহম। নেক্সট দেখো, এবার বাইরে এখানে একটা যা হোক একটা রোধ আছে, তাহলে এটার সাথে কিসে আছে, শ্রেণীতে। তাহলে আর ইকুইভ্যালেন্ট বার করছি, তাহলে এর সাথে একটা 10 ওহম আছে শ্রেণীতে, চলো এর সাথে এটা যোগ করে দাও 10 ওহম। তাহলে এটা হয়ে যাচ্ছে 9 10 90 4 130 বাই 9 10 130 বাই 9 ওহম। এটা হয়ে গেল টোটাল তুল্য রোধ। তাহলে সার্কিটের যে প্রবাহ আই সমান কি হবে, ভি বাই আর। তাহলে ভি কত ছিল, ব্যাটারি দেখো 20 ভোল্টের আছে, আর রোধটা হয়ে গেল 130/9। তাহলে এর উপরে 20 ইন্টু 9 বাই 130 করলে কত আসছে, কাটাকাটি হলো এখান থেকে। তাহলে এখানে 2 9 18/13। তাহলে 18/13 করলে কত আসছে, তাহলে 18/13 এটা করলে আসছে আমাদের 1.38 এত অ্যাম্পিয়ার মতো আসছে। এটা হচ্ছে টোটাল কারেন্ট বর্তনীর। কিন্তু আমাদের এখানে কি চেয়েছে দেখো, আমাদের এখানে বলেছে যে গ্যালভানোমিটারের রোধ যদি 40 ওহম হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত, মানে কি গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ মাত্রা, মানে আইজি কারেন্ট চেয়েছে। তাহলে আইজি কারেন্ট সমান কিভাবে হয়, আইজি কারেন্ট সমান আইজি সমান কিভাবে পাবো, না যে টোটাল যে কারেন্টটা আছে সেটা ইনটু শান্টের রোধ বাই গ্যালভানোমিটার প্লাস শান্ট, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে টোটাল কারেন্ট ছিল 1.38, শান্টের রোধ ছিল 5, আর তার সাথে যে টোটাল যে রোধটা ছিল কত, গ্যালভানোমিটারের 40 আর শান্টের 5 মানে 45। তাহলে এটা কাটাকাটি করলে নিশ্চয়ই বুঝতে পারছো, 5 একে 5, 5 9 45, 9 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে ভাজিত 9 করলে আমাদের চলে আসছে কত, 0.154 অ্যাম্পিয়ার প্রায়। তাহলে এটা কোন অপশানটা আছে দেখে নাও, 0.154 অ্যাম্পিয়ার। তাহলে অপশন সি, অপশন সি হবে এটা সঠিক। নেক্সট একটা সার্কিট দেওয়া আছে, তাহলে এটা একটু ভুল আছে দেখবে প্রশ্নটা, এটা আই নয়, এটা 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এদিকে আছে আমাদের কত, 3 3 9, আর এদিকে হচ্ছে ধরো কত, সি বিন্দুর ভোল্টেজ চেয়েছে। তাহলে এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার ইন হচ্ছে, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার ইন হচ্ছে। তাহলে এইখানের কারেন্টটা কত হবে, তাহলে এই কারেন্টটাকে আমি ধরে নিচ্ছি আই, টোটাল কারেন্ট তো আমাদের 0 হয়, আই সমান এটা পেলাম। তাহলে 3 + 1 হচ্ছে 4, প্লাস আই সমান 0। তাহলে আই সমান -4 মানে কি, যে এরা দুজন ইন হচ্ছে মানে এখান দিয়ে 4 কি হবে, নির্গত হবে। তাহলে এর ডিরেকশনটা হবে কি, -4-এর ডিরেকশন মানে বাইরের দিকে। এবার বলো, এই যে ও বিন্দুর যে ভোল্টেজ সেটা তো 12 ভোল্ট বলে দেওয়া আছে। এবার এইখানে কতটা ভোল্টেজ ড্রপ করছে এই রোধের মধ্যে, 4 2 8, তাহলে 8 ভোল্ট ড্রপ করছে। আর এখানে ও বিন্দুতে আছে 12 ভোল্ট, তাহলে 12 ভোল্ট মাইনাস 8 ভোল্ট, তাহলে কত হয়ে গেল, 8 4 4 ভোল্ট। তাহলে এই যে সি বিন্দুর যে ভোল্টেজটা হবে সেটা কত হবে, 4 ভোল্ট হবে। তাহলে অপশন ডি হবে এটা সঠিক। নেক্সট চলে আসো 7 দাগ। তাহলে 7 দাগের অঙ্কটাও বহুবার করা হয়েছে, বুঝতে পারছো আধান কিভাবে বার করতে হয়। তাহলে আধানের সাথে প্রবাহ মাত্রার একটা রিলেশন হয়, সেই রিলেশনে এটা বের করতে হবে আমাদের। তাহলে বলো কোন ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে দেখো, প্রবাহ মাত্রা আই সমান দেওয়া আছে 3t² + 2t - 4 অ্যাম্পিয়ার। কোনো একটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 2 সেকেন্ডে আধানের পরিমাণ কত হবে। চলো তাহলে বের করে নেওয়া যাক। তাহলে এখান থেকে লিখি যে কিউ সমান, অ্যাকচুয়ালি কিউ সমান কি লেখা হয়, ইন্টিগ্রেশন অফ আইডিটি, এটা লেখা হয়।
তাহলে ইন্টিগ্রেশন অফ আইডিটি মানে 0 থেকে 2 সেকেন্ডে আমাকে বের করতে হবে, আর ইকুয়েশন দেওয়া আছে 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 4 ইন্টু ডিটি। ব্যাস, এবার এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি কি পাচ্ছি দেখে নাও, 3t কিউব বাই 3 হবে, এখান থেকে 2 পাবো, মানে সরি 2 নয়, 2t স্কোয়ার বাই 2 পাবো, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ 4t, এখানে 0 থেকে 2। এবার ভ্যালু পুটিং করো, ভ্যালু পুট করলে এখান থেকে পেয়ে যাবো, আচ্ছা 3 3 ক্যান্সেল, এটা টি কিউব প্লাস টি স্কোয়ার মাইনাস অফ 4t, 2 এর কিউব 8, 2 স্কোয়ার 4, আর মাইনাস 8 হয়ে গেল, 8 8 ক্যান্সেল, তাহলে যে আধানটা পাচ্ছি কত, 4 কুলম্ব। তাহলে কোন অপশনটা হবে এখানে, আমরা দেখতে পাচ্ছি না 4 কুলম্ব কোন অপশন, তাহলে এটা অ্যান্সার কিন্তু আমাদের 4 কুলম্বই আসছে, দেখতে পাচ্ছ ক্যালকুলেশন অনুযায়ী। আরেকবার দেখে নাও, 3t স্কোয়ার, প্রশ্ন দেওয়া ছিল মাইনাস 2t মাইনাস 4, তাহলে 3t স্কোয়ার করলে কত হচ্ছে, টি কিউব বাই 3, ঠিক আছে, এটা প্লাস 2t স্কোয়ার বাই 2, এটাও ঠিক আছে, মাইনাস অফ 4t। তাহলে 2 বসালে 2 এর ধরনের 8 হচ্ছে এখানে, আর এখানে 2 স্কোয়ার 4 আসছে, এখানে 2 2 ক্যান্সেল হচ্ছে, 3 3 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানটায় তো আসছে 4t, মানে 4 দুগুণে 8, তাহলে দেখতে পাচ্ছ যেখানে 8 8 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে হিসাব অনুযায়ী আমাদের তো 4 কুলম্ব আসার কথা। প্রশ্নে বলেছে যে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 2 সেকেন্ডে, তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী তাহলে এটার অ্যান্সার কিন্তু হওয়া উচিত 4 কুলম্ব। নেক্সট চলে আসো, দুটি রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে এস আর পি, দেওয়া আছে। এবার যদি এস সমান এনপি হয়, তাহলে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান জিজ্ঞেস করেছে। তাহলে বলো, আমি ধরে নিচ্ছি দুটো রোধ আছে, একটা R1 আর একটা ধরে নিচ্ছি R2, এই দুটো রোধ আছে আমার। তাহলে যখন আমি সিরিজে কানেকশন করব তখন ফর্মুলাটা হবে আমার R1 প্লাস R2। এবার যখন আমি প্যারালাল কানেকশন করব তখন ফর্মুলাটা হয়ে যাবে R1 R2 বাই R1 প্লাস R2, এটা। এবার এখানে দেওয়া আছে যে এস সমান কি হবে, এন গুণ হবে পি এর। এবার মানটা বসিয়ে দাও, এস মানে হচ্ছে R1 প্লাস R2, এন গুণ হবে কার, পি এর, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2। এবার কি করবে, এই যে R1 প্লাস R2 আর এই R1 প্লাস R2 কি করো, কোনাকুনি গুণ করো, তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার সমান এন ইন্টু R1 R2। এবার এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটা আমরা জানি, সমান এদিকে আমার থাকছে এন R1 R2। এবার এই 4R1 R2কে ওদিকে মাইনাস করে দাও, তাহলে এদিকে পাচ্ছি কত, R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার সমান এন R1 R2 মাইনাস 4R1 R2। তাহলে এখান থেকে যদি R1 R2 কমন নেওয়া হয় তাহলে কত থাকছে, এন মাইনাস 4 R1 মাইনাস R2 স্কোয়ার সমান এটা পাচ্ছি। এবার বলো যে R1 মাইনাস R2 তার যে হোল স্কোয়ার, এর ভ্যালু সর্বদাই কি হবে, 0 সমান হতে পারে না, তো 0 হচ্ছে বড় হবে, কারণ দেখো যদি R1 R2 সমান হয়ে যায়, সাপোজ ধরো R1 R2 সমান, তাহলে কি হবে, 0 হবে, তাহলে 0 স্কোয়ার করলে 0 আসবে, অথবা কি হবে, যেহেতু স্কোয়ার টার্ম তাহলে নেগেটিভ হওয়ার তো কোনো চান্স নেই, যাই করো না কেন নেগেটিভের ভ্যালু স্কোয়ারের জন্য পজিটিভ হয়ে যাবে, তাহলে সেটা কি হবে, সর্বদাই গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। তাহলে এই পাশের রাশিটাও কি হবে, 0 হবে, গ্রেটার দেন ইকুয়ালস, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে R1 R2 n মাইনাস 4 এটাও কি হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তার মানে n মাইনাস 4 যেটা আছে, তার মানে এটা পৃথক পৃথকভাবে 0 হবে, তাহলে n মাইনাস 4 যেটা সেটাও কি হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0, বা এখান থেকে বলতে পারি যে n এর ভ্যালুটা যেটা হবে সেটা হবে 4, মানে n এর ভ্যালু কি হতে পারে, 4 এর সমান হবে না তো 4 এর চেয়ে বড় হবে, তাহলে সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা তো 4ই হবে, কারণ n সমান 4 হবে না তো 4 এর চেয়ে বড় হবে, হয় 4 হবে আর না তো গ্রেটার দেন 4 হবে, তাহলে সর্বনিম্ন ভ্যালু সেটা কি, 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার চেয়েছে যে সর্বনিম্ন ভ্যালু কত হবে, তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার, না অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে যে মিটার ব্রিজের বাম ফাঁকে পি সমান দেওয়া আছে 3 ওহম এবং ডান ফাঁকে, যা হোক এটা দেওয়া আছে, ডান ফাঁকে
কিউ ওহম রোধ যুক্ত করলে বাম প্রান্ত থেকে 60 সেমি দূরে নিস্পন্দ বা নাল পয়েন্ট পাওয়া গেল। পি রোধের সঙ্গে আর রোধ শ্রেণীতে যুক্ত করলে বাম প্রান্ত থেকে এত দূরে পাওয়া যায়। তাহলে বলো, যখন এটাকে আমার ব্যালেন্স কন্ডিশন 19-এর দাগ মিটার পিচের ব্যালেন্স কন্ডিশন, তাহলে পি বাই কিউ সমান আমি কি বলবো, L1/100 মাইনাস L1। তাহলে এখানে বলো পি সমান কত দেওয়া আছে, পি সমান দেওয়া আছে 3 ওহম, L1 সমান কত 60 সেমি। এবার মান বসাও, তাহলে 3/কিউ সমান 60/100 মাইনাস 60। তাহলে এখান থেকে আমরা কিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছি, কিউ সমান এসে যাচ্ছে 2 ওহম। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে মিটার বীজের ভারসাম্যর যে শর্তটা, পি রোধের সাথে কি করা হলো, তোমার একটা শ্রেণীতে রোধ যোগ করে দেওয়া হলো। তখন কি হয়ে যাচ্ছে, যে নতুন যে রোধটা হচ্ছে, তাহলে পি রোধের সাথে আমি একটা আর রোধ শ্রেণীতে যোগ করেছি, তাহলে সেটা পি তোর 3 ছিল, তার সাথে একটা শ্রেণীতে 3+R হয়ে যাচ্ছে। এবং ডান ফাঁকের রোধ কি আছে, অপরিবর্তিতই আছে, মানে ডান ফাঁকের রোধ এখন কত আছে, কিউ সমান 2 ওহমই আছে। তাহলে নতুন যে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল সেটা কত, L2 সমান 75 সেমি। তাহলে ভারসাম্যর যে শর্ত সেই অনুযায়ী এখন কি হয়ে যাবে, পি ড্যাশ বাই কিউ, আগে যে ফর্মুলা ওটাকেই ফলো করো, L2 বাই এখন লিখলাম 100 মাইনাস L2। তাহলে পি ড্যাশ সমান কত হয়ে যাচ্ছে, মান বসাও, 3+R। এই যে পি ড্যাশের ভ্যালু আমরা পেয়েছি কত, 3+R বাই কিউ এর ভ্যালু তো 2, আর L2 75-এ পেয়েছি, আর এদিকে হয়ে যাচ্ছে 100 মাইনাস 75। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত আসছে বলো, না আর এর ভ্যালু এখান থেকে পাবে, স্মল আর সমান আসবে 3 ওহম। তাহলে এটা ক্যালকুলেশন করবে, স্মল আর সমান কত পাবে, 3 ওহম। তাহলে এখানে প্রশ্নে যেটা জিজ্ঞেস করেছে যে আর এর মান কত হবে, তাহলে কোনটা অপশন, অপশন এ হবে 3 ওহম। নেক্সট চলে আসো 20 দাগ, যে 36 ওহম একটা রোধ আছে, তার চলকুণ্ডলী গ্যালভানোমিটার 100 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে বিক্ষেপ দিচ্ছে, তাকে 0 থেকে 5 ভোল্ট পাল্লার একটা ভোল্ট মিটারে পরিণত করতে কি ব্যবস্থা করবে। তাহলে আমরা হবে 20 দাগ। 20 দাগেরটা কিভাবে করব, না দেখো গ্যালভানোমিটারের যে রোধ সেটা কত, 36 ওহম, এবং গ্যালভানোমিটারের যে কারেন্ট সেটা হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার, মানে 100 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, বা যেখান থেকে আমি বলতে পারি 0.1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার ব্যাপার। এবার ভোল্ট মিটারের যে পাল্লাটা, তাহলে সর্বোচ্চ ভ্যালুটা কত হতে হবে ভোল্ট মিটারের, 5 ভোল্ট, কারণ 0 থেকে 5 ভোল্ট পাল্লার একটা ভোল্ট মিটার, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু তো 5 ভোল্ট রাখতে হবে। এবার বলো ভোল্ট মিটারের যে রূপান্তর করতে গেলে আমরা কি করতে হয়, একটা উচ্চমানের রোধকে শ্রেণীতে যোগ করতে হয়, এটা জানি। তাহলে একটা উচ্চমানের রোধকে শ্রেণীতে যোগ করতে হয় এটা। তাহলে এখন ওহমের সূত্র অনুযায়ী কি হবে, ভি সমান IR, এটা। এবার এখানে আমাকে কি করতে হবে, ভি এর জায়গায় যে ভি বাই আইজি সমান কি হবে, আর জি প্লাস এস। এবার আর জির ভ্যালু তো দেওয়া ছিল আর এস, এবার ভি এর ভ্যালু তো সর্বোচ্চ কত হতে হবে, 5 ভোল্ট, আর আইজি কারেন্ট তো পেয়েছি 0.1 অ্যাম্পিয়ার, এটা 36 লিখো প্লাস আর এস। তাহলে এটা দেখতে পাচ্ছ এই 10টা উপরে হলে 50, 50 থেকে 36 বাদ দিবে, কত পেয়ে যাবে, আর এস এর ভ্যালু পেয়ে যাবে 14 ওহম। তাহলে এখানে কি করতে হয়, একটা রোধকে শ্রেণীতে কানেক্ট করতে হয়, শ্রেণীতে কানেক্ট করতে হয়, তার মানে এখানে সেই যে রোধটা কানেক্ট করবো শ্রেণীতে তার কত, 14 ওহম। তাহলে দেখো যে অপশনটা থাকবে যে 14 ওহম রোধ শ্রেণীতে কানেক্ট করতে হবে, সেটাই অ্যান্সার, এই যে অপশনটি 14 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করতে, এটা কোশ্চেন মার্ক মানে ভুল আছে। নেক্সট আমরা আসছি সেকশন ই, +3 মাইক্রোকুলম -3 মাইক্রোকুলম 20 সেমি দূরত্বে আছে, তড়িৎ দ্বিমেরু গঠন করছে দ্বিমেরু ভ্রামক। তাহলে কি লিখবো, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি জানি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান লেখা হয় একটি আধানের মান গুণিত তাদের মধ্যে ডিস্টেন্স, এটা। এবার এখানে আছে 3 মাইক্রোকুলম, মানে 3 ইন্টু 10⁻⁻6 কুলম ইন্টু 2 ইন্টু তাদের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল 20 সেমি, 20 সেমিটাকে আমি লিখে দিতে পারি কি, যে 20 ইন্টু 10⁻² মিটার।
তাহলে এখান থেকে কত হচ্ছে তাই হিসাব করে নাও যে আচ্ছা এখানে একটু দেখে নিতে হবে যে এল এর ভ্যালু আছে আচ্ছা আধান দুটি শূন্য মানে পরস্পর থেকে 20 সেমি মানে 12 এর ভ্যালুটা দেওয়া আছে 12 এর ভ্যালুটাই দেওয়া আছে তাহলে এটা এই দুইটা আমাদের ক্যান্সেল করতে হবে সরি এটা ক্যান্সেল করতে হবে তাহলে 20 ইন্টু 10⁻²। তাহলে এখানে আসছে 20 3 60 ইন্টু 10⁻⁻8। তাহলে এখান থেকে পেতে পারি কত 6 ইন্টু 10⁻ 2 মিটার যদি হয় তাহলে এখান থেকে পাবো 10⁻⁻7 হচ্ছে কুলমিটার। তাহলে এখান থেকে যদি একটা শূন্য বার করি তাহলে তো আমাদের হচ্ছে কত 10⁻⁻7। তাহলে দ্বিমেরু ভ্রামক কত হবে 6 ইন্টু 10⁻⁻7। তাহলে দেখো কোন অপশনটা হবে তাহলে 6 ইন্টু 10⁻6 আছে যেটা সম্ভব নয় এটাও হবে না কোনোভাবে তাহলে এটা হবে কত 6 ইন্টু এটা 10⁻⁻7 হওয়া উচিত 10⁻⁻7 হওয়া উচিত না তো এই প্রশ্নটাকে তোমাকে 2 মিটার দেওয়া উচিত ছিল তাহলেই কিন্তু আমরা এটা করতে পারতাম তাহলে এটা সেন্টিমিটার হবে সেন্টিমিটার হলে কিন্তু এটা 10⁻⁻7 অ্যান্সার হবে এগুলো তো হবে না। নেক্সট বলেছে এই বিন্দু আধান দুটি সংযোগ রেখার মধ্যবিন্দু থেকে অক্ষের উপর 30 সেমি দূরত্বে তড়িৎ প্রাবল্য কত হবে তাহলে বলো এই দুটির মধ্য থেকে তাহলে ফর্মুলা কি জানি অক্ষের উপর যে ফর্মুলাটা আমরা শিখেছি বাইসেপ তাহলে অক্ষের উপর কোনো বিন্দুতে বের করার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করার ফর্মুলা ই সমান 1/4πε0 2p/r কিউ এটা শিখেছি এবার ভ্যালু বসিয়ে দাও কত হবে না 1/4πε জানো যে 9 × 10⁹ হয় ইন্টু 2p যেটা আছে তার যে দ্বিমেরু ভ্রামক আমরা কত পেয়েছি 2 ইন্টু একটু আগে পেলাম 6 ইন্টু 10⁻⁻7 সামথিং কিছু পেলাম হ্যাঁ -7 আর আরটা তো 30 সেন্টিমিটার দূরে রাখতে বলেছে 30 সেন্টিমিটার মানে কত 0.3 মিটার তার হোল কিউব তাহলে এখান থেকে কত অ্যান্সার আসছে আমাদের এটা যদি আমরা করি তাহলে এখান থেকে পাবো 4 ইন্টু 10⁵ নিউটন পার কুলম এটা আমাদের অ্যান্সার আসবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ক্যালকুলেশন করে দেখবে তাহলে 4 ইন্টু 10⁵ নিউটন পার কুলম তাহলে এখানে দেখো কোনো অপশানে কিন্তু আমাদের নেই তাহলে অঙ্কটা আবারও বলছি অঙ্কটা ভুল আছে প্রসেস সেম তাহলে এটার অ্যান্সার আমাদের হিসাব অনুযায়ী হওয়া উচিত 4 ইন্টু কত অ্যান্সার এলো আমাদের 4 ইন্টু 10⁵ নিউটন পার কুলম তাহলে এটার অ্যান্সার কিন্তু আমাদের এগুলোর কোনোটাই হবে না এটার অ্যান্সার হবে 4 ইন্টু 10⁵ নিউটন পার কুলম এটা আমাদের অ্যান্সার নেক্সট বলেছে একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডক তাহলে সে একই রকম 30 সেমি দূরত্বে ইজি লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলা আমরা কি জানি দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে ফর্মুলাটা ছিল সেম ফর্মুলাই হয় শুধু টুটা থাকে মানে p/r কিউ ইজি তাহলে এখানে লিখে নাও 9 ইন্টু 10⁹ ইন্টু পি এর ভ্যালু কত 6 ইন্টু 10⁻⁻7 পেয়েছিলাম আর আর কিউ মানে সেই একই 30 সেন্টিমিটার দূর মানে 0.3 ব্যাস তাহলে এখান থেকে যদি করা হয় এখান থেকে আমরা পেয়ে যাব 0.3 p/r কিউ আচ্ছা এক সেকেন্ড একটু কারেকশন করব এই ফর্মুলাটা এমনিতে নর্মাল যে ফর্মুলাটা হয় সেটা হয় থাকে ওটা কখন হয় আর কি যখন আরটা মাঝ গ্রেটার দেন হয়
তাহলে এখানে হচ্ছে এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 এরকম লেখা হয়, এই ফর্মুলাটা। তাহলে এখানে মানটা বসাও, 9 × 10⁹ ইন্টু পি এর ভ্যালু তো পেয়েছিলাম 6 × 10⁻⁷। এবার হচ্ছে আর স্কোয়ারের যে ভ্যালু তো জানি যে 30 সেন্টিমিটার দূরে বলেছে, তাহলে এটা স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে যেটা প্রথমে ছিল 10 সেমি, দুটো জনের মধ্যে যে ডিস্টেন্সটা এলটা যেটা ছিল, দেখে নেওয়া যাক এলটা। হুম, দেখে নাও 12 যদি 20 হয়, 12 20, তাহলে এলটা কত হবে 10, তাহলে এলটা মনে রাখবে 10। তাহলে 10 হলে এটা হয়ে যাচ্ছে 0.1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা করলে আমাদের কত অ্যান্সার আসছে না, এটা যখন করবে তাহলে এটার অ্যান্সার পাবে 1.7 × 10⁵ নিউটন পার কুলম, এটা অ্যান্সার আসছে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর 1.7 × 10⁵। তাহলে দেখো এখানে আছে যদি, আশা করি থাকবে না, নেই, তাহলে এটার অ্যান্সার হবে 1.7 × 10⁵ নিউটন পার কুলম। 24 থেকে দেখো একটা তড়িৎ দ্বিমেরুকে এত নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে যদি স্থাপন করা হয়, তাহলে তার উপর ক্রিয়াশীল বল। তাহলে একটা দ্বিমেরু আছে, তাহলে দুটো যদি সমান আধান থাকে, তাহলে একদিকে +3 মাইক্রোকুলম, একদিকে -3, তাহলে একদিকে হচ্ছে কিউই, একদিকে যদি প্লাস কিউই কাজ করছে তো আর একদিকে আমাদের মাইনাস কিউই কাজ করছে। তাহলে দুটো সমান ও বিপরীত বল পরস্পরে আছে, তাহলে এখানে যে বলটা হবে ক্রিয়াশীল বল, তাহলে সেটা কত হবে? ক্রিয়াশীল বল আমাদের 0 নিউটন, তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে এটার অ্যান্সার আমাদের হবে 0 নিউটন। 25 দাগে বলেছে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে 30 ডিগ্রি কোণে স্থাপন করে, তাহলে টাও সমান কি লেখা হয় বলো? টাও সমান লেখা হয় পিই সাইন থিটা। তাহলে পি এর ভ্যালু তো পেয়েছিলাম 6 × 10⁻⁷। এবার পিই সাইন থিটা, ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু দেওয়া আছে দেখো 20 নিউটন পার কুলম, তাহলে এখানে লিখলাম 20 নিউটন পার কুলম ইন্টু সাইন 30। ব্যাস, এবার এটা ক্যালকুলেশন করে নাও, সাইন 30 এর মান বসালে তাহলে এখান থেকে আমরা কত পেতে পারি? এখান থেকে পাবো যে 6 × 10⁻⁷ ইন্টু 20, আর ইন্টু সাইন 30-র ভ্যালু কত? হাফ, তাহলে 2 × 10 = 20, মানে 10⁻1 আসবে প্লাসে, আর এখানে মাইনাস মানে হচ্ছে 6 × 10⁻⁻6। কোনটা হবে অ্যান্সার? এই যে 6 × 10⁻⁻6 নিউটন মিটার। তার মানে বুঝতে পারছো যে আমাদের যে আগের উত্তরগুলো সেগুলো ঠিক, কারণ সেই আগের উত্তরের ভ্যালুই তো বসিয়ে অঙ্কটা করলাম, তাহলে এখানে অপশন মিলছে, তাহলে এটা ঠিক আছে। নেক্সট দেখো যে একটি কিউ আধান বিশিষ্ট এম ভর সম্পন্ন একটি কণা বি চুম্বক ক্ষেত্রে ভি বেগে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হলে চুম্বক ক্ষেত্রকে অক্ষ করে বৃত্তপথে আবর্তন করে ব্যাসার্ধ কম্পাঙ্ক দেওয়া আছে, কণাটির বেগ দ্বিগুণ করলে বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে? বেগ দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হবে? আচ্ছা বলো, যে এমনিতে আমরা কি বলেছি, যদি একটা কণা বৃত্তপথে আবর্তন করে, মানে ভি বেগে আবর্তন করে, তার উপর যে বলটা কাজ করে বি কিউ ভি সাইন থিটা। এবার সেখানে যদি লম্বভাবে হয়ে যায়, তাহলে তখন তার উপর যে বলটা কাজ করে, মানে থিটার ভ্যালু 90 করলে এফ সমান বি কিউ। এবার বৃত্তপথে ঘুরতে গেলে যে বলে সরবরাহটা সেটা অভিকেন্দ্র বলের সাথে সমান, তার মানে বি কিউ ভি সমান আমরা পড়েছিলাম mv²/r, এটা দিয়ে এখান থেকে আর সমান পেয়েছিলাম mv/bq, এই ইকুয়েশনটা পেয়েছিলাম। এবার এই ইকুয়েশনটাকে আমাদের একটু কাজে লাগাতে হবে। বলেছে যে বেগটা কি করতে হবে? দ্বিগুণ করে দিতে হবে, হয়ে গেল দ্বিগুণ। তাহলে নতুন ব্যাসার্ধ আর ড্যাশ সমান কি হয়ে যাবে? এম ইন্টু বেগটা দ্বিগুণ করেছি মানে 2v করলাম বাই বি ইন্টু কিউ, তাহলে আর ড্যাশ সমান কি আসবে? 2 ইন্টু mv/bq। তাহলে mv/bq মানে কি হতো? আর হতো, তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? ব্যাসার্ধটা দেখতে পাচ্ছ যে ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেল যখন আমি বেগটাকে দ্বিগুণ করলাম। কোথায় গেল? কোন অপশনটা আমরা অ্যান্সার চুজ করব? এই যে, তাহলে ব্যাসার্ধটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। নেক্সট বলো যে চুম্বক ক্ষেত্র অপরিবর্তিত রাখবো, বি ফিক্সড থাকবে, কণাটির ভর আর আধান দ্বিগুণ করলে কম্পাঙ্ক কত হবে? আবর্তন কম্পাঙ্ক। চলো
তাহলে একটা কণা যখন বৃত্তপথে আবর্তন করছে মানে তো তার পরিধি 2πr, সেই ডিস্টেন্সটা অতিক্রান্ত করতে হয়। এবার আমরা কি জানি, এস সমান হয় ভিটি, টি সমান কি লেখা হয় এস বাই ভি। আর এখানে যে আবর্তন করছে কত দূরত্ব অতিক্রম করছে 2πr বাই ভি, তাহলে টি সমান কি পেয়ে গেলাম 2πr বাই ভি। এবার বলো যে কম্পাঙ্ক এন সমান কি লেখা হয় 1 বাই আবর্তনকাল, 1 বাই আবর্তনকাল মানে 1/2πr বাই ভি, বা এটা সমান লিখতে পারি কি v/2πr, এটা লেখা গেল। এবার বলো যে আর সমান কি লেখা হয়, আর সমান লেখা হয় mv/qb। তাহলে n সমান v/2π ইন্টু mv/qb। এবার এখানে মান বসাও, তাহলে v ইন্টু কিউবি বাই 2π mv। তাহলে এখান থেকে পেয়ে যাবো ভিভি ক্যান্সেল, তাহলে হয়ে যাচ্ছে কিউবি বাই 2πm। এবার বলেছে যে কণার ভর আর ভরটাকে দ্বিগুণ করে দিতে হবে, মানে এম ড্যাশ যেটা হবে সেটা 2m, আর আধানটাকেও কি করে দিতে হবে দ্বিগুণ করে দিতে হবে 2q। তাহলে এবার এগুলোকে দ্বিগুণ করে মান বসাও। তাহলে এখানে যদি মানটা বসাই, কম্পাঙ্ক এখন কত আসছে দেখো, এখানে 2q করে দাও ইন্টু বি, চুম্বক ক্ষেত্র অপরিবর্তিত 2π ইন্টু ভরটাকে দ্বিগুণ করে দাও 2m। তাহলে দুই দুই ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে দেখো কিউবি বাই 2πm। তাহলে বলো এখন যে কম্পাঙ্কটা পাচ্ছি এন ড্যাশ, তাহলে সেটা কি আগেও যা পেয়েছিলাম কিউবি বাই 2πm তার সাথেই সমান হচ্ছে। তার মানে কম্পাঙ্কের কিন্তু মানে কম্পাঙ্ক হ্যাঁ কম্পাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হলো না। তাহলে এখানে যে প্রশ্নটা করেছে যে কম্পাঙ্কের কি চেঞ্জেস আসবে, আবর্তন কম্পাঙ্ক একই থাকবে এন হবে। কণাটি চুম্বক ক্ষেত্রে যে কোনো কোণে গতিশীল হলে তার গতিপথ কেমন হয়, আমরা কি জানি যদি 90 ডিগ্রিতে প্রবেশ করে লম্বভাবে প্রবেশ করে তাহলে গতিপথ কি হবে বৃত্তাকার, যদি সমান্তরালে প্রবেশ করে তাহলে একই দিকে চলে যাবে। এবার যদি যে কোনো অ্যাঙ্গেলে করে সামথিং কোনো অ্যাঙ্গেলে, তাহলে তার যে যাত্রাপথটা হয় অ্যাক্সিস বরাবর, তাহলে সেটা কিরকম হয়ে থাকে এরকম, অর্থাৎ স্পাইরাল। স্পাইরালকে বাংলায় কি বলবো, শৃঙ্খলা মানে সংখিল বৃত্তাকার, তাহলে এটাই হবে অ্যান্সার। নেক্সট বলেছে 29, এটা চৌম্বক ক্ষেত্র বি দেওয়া আছে ভি দেওয়া আছে, দিয়ে নেক্সট বলেছে যে এক্স এর কোন মানের জন্য এর উপর প্রযুক্ত বলটা শূন্য হয়ে যাবে। তাহলে কত দাগ আমাদের হবে 29। তাহলে এফ সমান কি ফর্মুলা জানো, কিউ ইন্টু ভি ক্রস বি, ব্যাস এটা আমরা জানি কিউ ইন্টু ভি ক্রস বি। এবার এফটাকে জিরো হতে হবে, তাহলে এফটাকে জিরো হতে গেলে হয় কিউকে জিরো হতে হবে না তো ভি ক্রস বি। এবার আধান তো শূন্য হবে না, তাহলে কিউ কখনোই জিরো হবে না, তাহলে এফটাকে জিরো করতে হবে। তাহলে কিউ কখনো জিরো হবে না, তার মানে এখানে কি হতে হবে অবশ্যই ভি ক্রস বিটাকে জিরো হতে হবে। তাহলে বলো যে ভি ক্রস বি যদি জিরো হয় তাহলে এ, ধরো এখানে ধরো বি ভেক্টর দেওয়া আছে কত, বি ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর ভি ভেক্টরটা আমাদের দেওয়া আছে 4i ক্যাপ প্লাস xj ক্যাপ। এবার সমান্তরাল হতে হয়, তাহলে সমান্তরাল যদি হয় তখনই সম্ভব হবে। তাহলে ভি ক্রস বি জিরো হওয়ার অর্থ যে তারা পরস্পর কি হবে, ক্রস প্রোডাক্ট জিরো হওয়া মানে কি ভি আর বি কি হবে প্যারালাল হবে, ভি আর বি প্যারালাল হবে। এবার প্যারালাল হতে গেলে ধরো কোন একটা সাপোজ কোন একটা ভেক্টর আছে এ এক্স আই ক্যাপ বলছি প্লাস এ ওয়াই জে ক্যাপ বলছি, আরেকটা ধরো বি ভেক্টর আছে বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ। এবার বলো এদের যে সমান্তরাল হওয়ার শর্ত কি, সমান্তরাল হলে কি হবে এ এক্স বাই বি এক্স সমান কি হতে হয় এ ওয়াই বাই বি ওয়াই, এটা এটাই হচ্ছে কি সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে এখানে যদি ওইটা অ্যাপ্লাই করা হয় তাহলে দেখো এখান থেকে কি পাবো, তাহলে এটাকে আমি একটা ধরে নিচ্ছি এটা এটা আর এটা, তাহলে এটাকে সমান করলে কি আসছে দেখো উপাংশগুলির মধ্যে যে ভি বাই বি ভি ক্রস বি আছে,
তাহলে ভি এক্স মানে এটা বাই এটা, ভি ক্রস বি যেহেতু, তাহলে 4/2 সমান x/3। তাহলে এটা যদি করা হয় তাহলে 2 2 4, আর এটা গুণ করলে x সমান কত আসছে, x সমান 6। তবে কি হয়ে যাবে, বলটা শূন্য। তাহলে দেখে নাও x সমান 6 আছে নাকি, x সমান 6। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এবার বলেছে কণাটি চুম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল হলে তার উপর ক্রিয়াশীল বল কত হবে। সমান্তরালে যদি গতিশীল হয় তাহলে থিটা কত, 0, থিটা 0 অথবা 180, যাই হোক না কেন, এফ সমান বি কিউ ভি সাইন থিটা, বি কিউ ভি সাইন থিটা। তাহলে সাইন 0-তে 0 মানে ফোর্স 0, সাইন 180-তেও 0, ফোর্স 0, তাহলে শূন্য হবে এটা সঠিক উত্তর। নেক্সট একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে, এলসিআর সার্কিট দেওয়া আছে, এল দেওয়া আছে, আর দেওয়া আছে, সি দেওয়া আছে, এত এসি বর্তনীর ভোল্টেজ দেওয়া আছে, বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা, তাহলে অবশ্যই আই নট বার করতে হবে। তাহলে বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা বের করতে হবে, আর বের করতে হবে ধারকীয় প্রতিঘাত। তাহলে প্রথমে পরপর এগুলো করে নেওয়া যাক। আর দরকার আবেশী প্রতিঘাত। আগে সবগুলো আমরা বের করে নিই চলো। তাহলে প্রথমে ধরো বের করছি আবেশী প্রতিঘাত, আবেশী প্রতিঘাত। তাহলে আবেশী প্রতিঘাত এক্সএল সমান ইন্ডাক্টরের ক্ষেত্রে কি লেখা হয়, ওমেগা এল। এবার ওমেগা সমান কি লেখা হয়, 2πf। তাহলে 2π, এফ এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, 50 আছে, মানে এখানটা হয়ে গেল 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা এল, তাহলে ওমেগা মানে 100, আর এল এর ভ্যালু কত দেওয়া ছিল, 15 এটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত, 1500 পাই ওহম। তাহলে এটা ছিল 100 পাই, তাহলে 1500 পাই ওহম হয়ে গেল এক্সেল এর ভ্যালু। এবার 1500 ইন্টু পায়ের ভ্যালু যদি বসাই 3.14, তাহলে এটা বসালে কত কাছাকাছি আসবে তাও, না এটা কম করে আমাদের আসবে 47.12 ওহমের কাছাকাছি আসবে এক্সেল এর ভ্যালু। নেক্সট চলে আসো ধারকী প্রতিঘাত, ধারকী প্রতিঘাত। তাহলে এক্সি সমান কি হয়ে যাবে, 1/ωc। তাহলে 1/100 পাই ইন্টু ক্যাপাসিটারটা ফ্যারাডে করে নাও 10⁻⁻6। তাহলে এটা করলে তোমার এক্সির ভ্যালুটা আসবে 90.94 কাছাকাছি। নেক্সট বের করতে হবে মোট প্রতিরোধ, মানে ইম্পিডেন্স যেটা, মোট প্রতিরোধ। এলসিআর সার্কিটের প্রতিরোধ যেটা, জেড সমান কি লেখা হয়, √আর² প্লাস এক্সএল মাইনাস এক্সি তার স্কোয়ার, এটা লেখা হয়। তাহলে এখানে হয়ে গেল 20 স্কোয়ার দেওয়া ছিল, এক্সএল মাইনাস এক্সি মানে হচ্ছে 47.12 মাইনাস 90.94, এদের মধ্যে একটা ডিফারেন্স করে স্কোয়ার করে দিলে এখান থেকে তুমি পেয়ে যাবে 48.16 কাছাকাছি। নেক্সট হচ্ছে সর্বোচ্চ প্রবাহ, আই, সর্বোচ্চ প্রবাহ পেতে গেলে মানে আই নট পেতে হবে। তাহলে আইআরএমএস সমান কি লেখা হয়, আইআরএমএস সমান লেখা হয় ভিআরএমএস বাই জেড। এবার ভিআরএমএস দেওয়া ছিল 220, আর জেড তো পেয়ে গেছি 48.16। তাহলে এটা সমান হয়ে গেল কার কাছাকাছি আসবে, 4.56 অ্যাম্পিয়ারের কাছাকাছি আসবে আইআরএমএস। এবার তাহলে এখানে হয়ে গেল আইআরএমএস। এবার আইআরএমএস মানে আই নট বাই √2 লেখা হয়, তাহলে এখান থেকে আইআরএমএস ইন্টু √2। এবার নেক্সট বের করতে হবে অনুনাদি কম্পাঙ্ক। অনুনাদি কম্পাঙ্ক এফ নট সমান কি লেখা হয়, 1/2π √LC, 1/2π √LC, এটা ফর্মুলা আছে। তাহলে 1/2π, এল এর ভ্যালু পুট করো 0.15 ইন্টু 35 ইন্টু 10⁻⁶,
তাহলে 15 15 225, আর এদিকটায় হয়ে যাচ্ছে এটা চলে আসবে তোমার 69.49 হার্জ, এটার কাছাকাছি। তাহলে অ্যান্সারগুলো মিলিয়ে নেওয়া যাক। তাহলে বলেছে বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত এসেছিল আমাদের, বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা না, বর্তনীর যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা এসেছিল 4.56 অ্যাম্পিয়ার, তাহলে এইটা। তাহলে বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা এটা হবে আমাদের এস। তাহলে আই নট যদি করা হয় তাহলে দেখো 4.56 ইন্টু যদি √2 ভ্যালু বসাই 1.414, তাহলে আসছে 6.45। আচ্ছা, এখানে আমরা আরএমএস ভ্যালু বের করেছিলাম, আমাদের আই নট বের করতে হবে, সির সমান বের করতে হবে। তাহলে বলো আইআরএমএস সমান কি লেখা হয়, আইআরএমএস সমান লেখা হয় আই নট বাই √2। আমাদের দরকার আই নট, আই নট মানে কত, আইআরএমএস ইন্টু √2। তাহলে আইআরএমএস এর ভ্যালু পেয়েছি কত 4.56, √2 ভ্যালু বসিয়ে দাও 1.414, তাহলে এটা গুণ করলে আসবে 6.45 অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে আমাদের শীর্ষ মান, মানে বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তাহলে বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা আমার এটা হবে টি, তাহলে এটা হবে টি এটা। নেক্সট 32 এটা বি এর সঠিক, বর্তনীর ধারকীয় প্রতিঘাত। তাহলে বলো যে ধারকীয় প্রতিঘাত আমরা কত পেয়েছিলাম, না পেয়েছিলাম 90 দশমিক সামথিং, 90 দশমিক এইটা, তাহলে এটা কি হয়ে যাবে ডাব্লু। তারপরে সি অনুনাদি কম্পাঙ্ক কত পেয়েছি, না অনুনাদি কম্পাঙ্ক আমরা পেয়েছি অনুনাদি কম্পাঙ্ক আমরা কত পেলাম দেখে নাও একবার, 69.49। তাহলে 69.49 এখানে আমরা পাচ্ছি না অপশানে 69.49 কোথাও, তাহলে ওখানে আমাদের কত বসাতে হবে, 15 বসাতে। আচ্ছা, এটা 0.5 বা যদি আমরা 15 বসাই, আচ্ছা পরে দেখছি, বাকিটা দেখা যাক। আবেশীয় প্রতিঘাত কত পেয়েছিলাম, না আবেশীয় প্রতিঘাত পেয়েছিলাম আমরা 15 পাইও, মানে 47.12 মতো, 47.12, 47.12, মানে এটা ভি। তাহলে চারেরটা হবে, মানে ডিটা হবে ভি। আর বর্তনীর মোট প্রতিরোধ পেয়েছিলাম জেড যেটা, সেটা পেয়েছিলাম আমরা 48.16, 48.16, মানে আর এর সাথে মিলছিল 48.24, এটার সাথে মিলছিল, তাহলে এটা হয়ে যাবে আর, মানে বি। এটা হচ্ছে বর্তনীর মোট প্রতিরোধ। তাহলে শুধু আমাদের বাকি রইল যে অনুনাদি কম্পাঙ্ক। তাহলে অনুনাদি কম্পাঙ্কটা তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী যদি দেখা হয় তাহলে এখানে 15 হেনরি ধরে বসাতে হবে। তাহলে এখানে আমরা যদি 15 ধরে করি অনুনাদি কম্পাঙ্কটা, এখানে যদি 15 বসানো হয়, তাহলে এখানে তোমরা 15 বসিয়ে করে দেখবে কত আসছে। এটা 15 বসিয়ে করে দেখবে, এখানটা 15 বসিয়ে করে দেখবে কত আসছে, তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে তোমরা 15 ধরে বসিয়ে দেখবে যে কোনটা আসছে আমাদের অনুনাদি কম্পাঙ্ক, এটা আসছে নাকি এটা আসছে, একটু মিলিয়ে নেবে তোমরা। তাহলে এই গেল আমাদের লাস্ট যে পেজটা বাকি ছিল আমাদের, তার সম্পূর্ণ সমাধান। সবাই ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।